আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। আজ ১ জুলাই। গত বছরের এই দিনে স্বৈরাচার পতনের আন্দোলন দানা বাঁধতে শুরু করে, যা চূড়ান্ত রূপ পায় ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আবু সাইদ, মুগ্ধ আর ওয়াসিমের মতো প্রায় ২,০০০ প্রাণের বিনিময়ে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বৈরাচার পতনের তৃষ্ণায় কাতর ছিল পুরো জাতি। আবু সাইদের মতো বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস তখন লাখো ছাত্র জনতার। অবশেষে এলো সেই ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের ডাক দিলেন নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। কিন্তু রহস্যোপন্যাসের মতো নানা বাঁকে আবর্তিত জুলাই গণ অভ্যুত্থান নাহিদের ডাকের পরদিন নিল নতুন মোড়। আসিফের কণ্ঠে সমগ্র জাতির কাছে নতুন বার্তা পৌঁছে দেয়া হলো। পরশু নয়, কাল লং মার্চ টু ঢাকা। আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৫ আগস্ট ২০২৪, নতুন ভোর, নতুন সূর্যোদয়। লাখ লাখ ছাত্র জনতা নেমে এলো ঢাকার রাজপথে। পদধ্বনিতে উত্তাল ঢাকায় বাজল স্বৈরাচারের শেষ পতন ধ্বনি। পতনের বীজ শেখ হাসিনা নিজেই বপন করেন ওই বছরের ৫ জুন। সরকারি চাকরিতে কোটা বহাল করে রায় দেয় আদালত। পরদিনই ফুঁসে ওঠে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘোষণা আসে ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের। মাঝে ৬ জুলাই চলে বাংলা ব্লকেড। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারি দলের তাণ্ডবের মুখে ছাত্র জনতার প্রতিরোধ আন্দোলনকে এগিয়ে নেয় লাল জুলাইয়ের দিকে। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ১৪ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে শেখ হাসিনার করা বিতর্কিত মন্তব্য ফুঁসিয়ে তোলে সবাইকে। পরদিন আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বর হামলা এবং ১৬ জুন আবু সাইদ সহ ৬ জনের মৃত্যু নির্ধারণ করে দেয় আন্দোলনের গতিপথ। ১৮ জুলাই থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন। আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্যামিতিক হারে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। সেনা মোতায়েন, কারফিউ জারি, সম্মুখ সারির সমন্বয়কদের আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন, ইন্টারনেট সেবা বন্ধ, ব্লক রেইড, হামলা মামলা, কোনো কিছুতেই দমানো যায়নি ছাত্র জনতাকে। প্রায় ২,০০০ প্রাণের বিনিময়ে পতন হয় বিনা ভোট, রাতের ভোট আর দামি ভোটের নির্বাচনের মাধ্যমে জেঁকে বসা স্বৈরতন্ত্র। মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ছাত্র জনতার। খান আলামিন, আরটিভি। জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ছাত্রদল। ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এ সময় রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ছিল ভয় আর আতঙ্কের প্রতীক। আজ তা আশার আলো ছড়াচ্ছে। ছাত্রদের কণ্ঠ স্তব্ধ করতে পারেননি শেখ হাসিনা। মায়েদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। অসংখ্য মোমবাতির আলোয় মধ্যরাত আলোকিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আর এই আলোক প্রজ্বলনের মাধ্যমে ৩৬ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বক্তারা বলেন, হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয় জুলাই বিপ্লব, যে বিপ্লবে পতন হয়েছে ফেসিবাদের। শহীদ ওয়াসিম, সাইদ, মুগ্ধ কিংবা জুলাই আন্দোলনের কারো রক্তই বৃথা যাবে না। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ
হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ প্রতিটি মুহূর্তে আমাদের সংসদের ব্যবস্থার অভিযাত্রাকে তারা বাধাগ্রস্ত করেছিল। তারা পার্মানেন্টলি তারা সংসদ বয়কট করার মধ্য দিয়ে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি শুধু মোমবাতি প্রজ্বলন নয়, গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা। আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম আজকের এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া বিএনপির কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। রাজীব হাসান, মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। জুলাইয়ের প্রথম দিন আজ মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় গণসংযোগ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টন কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ অধিকার পরিষদ আজ বেলা ১১টায় কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি করবে এনসিপি। চলবে ১ থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এ পদযাত্রা। গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সমন্বয়করা। রংপুর জেলায় এনসিপির কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব। সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুরে পদযাত্রা শুরু হবে। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের একজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আরাফাত হোসেন আকাশ। সন্তান হারানোর শোকে এখনও কাতর তার পরিবার। বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন তারা। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ২১ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল মোড়ে পুলিশের ছোড়া ৩টি বুলেটের আঘাতে থমকে যায় ১৬ বছর বয়সী আরাফাত হোসেন আকাশের জীবন। ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। ফুটপাতে আমি কোনোরকম আমার জীবন জীবিকা করি, আমি আমার ছেলে মেয়েদের জন্য কষ্ট করে যেতেছি। আর যদি আমার ছেলে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। বাপের যেটুকু হেল্প করার ছিল সে করতো। আমার ছেলেটা ক্লাস 10-এর ছাত্র ছিল। খালি খাইলে আর দেখলে তো হয় না, একজন মানুষের যার সন্ধান সেই বুঝে। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় ছিলেন শহীদ আকাশ। পড়তেন ৯ম শ্রেণীতে। ফুটপাতের ব্যবসায় বাবাকে সাহায্য করতেই নোয়াখালী থেকে তার সিদ্ধিরগঞ্জে আসা। তার অবর্তমানে অভাব অনটনে চলছে পরিবারটি। পুলিশের গুলিতে আমার ভাতিজা নিহত হয়েছে। আমাদের ভাতিজার এই হারানোর ব্যথা আমরা এখনো বলতে পারি না। তার রক্তের রাজপথ রঞ্জিত হয়েছিল। আমার ভাতিজাকে আমরা হারিয়ে এই বেদনা এখনো বলতে পারি না। আর তার পিতা মাতা এখনো অসহায় অবস্থা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের পরিবারের আর্থিক সুযোগ সুবিধা সহ শহীদদের নামে স্থাপনা করে দেওয়া হবে, যাতে এই শহীদদের স্মৃতি
যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদের স্মৃতিগুলো অম্লান থাকবে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শহীদ আকাশের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কাজ সরাসরি সম্প্রচার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার বিচার কাজ চলছে। গত ১৭ জুন, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১২ মে এ মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই করে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর। দর্শক, এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী GM মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, কখন নাগাদ অভিযোগ গঠনের শুনানি শুরু হতে পারে, আর এ বিষয়ে পর্যন্ত কি কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাউন্ড ভালো শুনতে পাই না। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কিন্তু আজ হবে এবং এই শুনানিটি কিন্তু সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGPকেও কিন্তু আসামি করা হয়েছে এবং তাদেরকে কিন্তু হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর আগে, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল 7 দিনের মধ্যে যদি তারা হাজির না হয় তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে। যদিও প্রসিকিউটর জানিয়েছিলেন MH তামিম যে অবশ্যই তারা অবগত হচ্ছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং বিচার কাজ চলছে। এরপরেও যেহেতু আইন রয়েছে এবং বিধান রয়েছে, সে লক্ষ্যেই কিন্তু আসলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আসলে যে চালানো হয়েছে এবং প্রসিকিউশন থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে যে যথাযথ আইন মেনেই আসলে এই বিচার কাজ সম্পন্ন হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এমনটি বলা হয়েছে। গত 24 জুন আসলে নির্ধারণ করা হয়েছিল আজকের শুনানির দিন, সেই লক্ষ্যেই আজকে শুনানির তারিখ এবং এই শুনানিটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে, এই লক্ষ্যেই কিন্তু আমরা অপেক্ষা করছি এবং এই শুনানিতে আসলে বিশেষ কী ঘটে আমরা আসলে সেই অপেক্ষায় রয়েছি। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা জানাতে পারবো যে আসলে শুনানিতে বিচারিক কাজের কোনো নির্দেশনা আসে কিনা। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে অবশ্যই জানাতে চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মাহমুদ আপনাকে। চলে যাচ্ছি পরের সংবাদে। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার 9 বছর আজ। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এটি। এই হামলায় বিদেশি নাগরিক সহ মোট 22 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 JMBর 5 সদস্য বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। 3 বাংলাদেশের মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এই নৃশংস হামলা প্রতিরোধের চেষ্টায় 2 পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। ইসলামিক স্টেট IS এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হওয়া এ ফোন আলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফোনালাপে উভয় পক্ষের মধ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের ত্রাণের বিষয়টি প্রাধান্য পায়। এ সময় রুবিও বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে বাংলাদেশের নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান। কুমিল্লার দাউদকান্দিতে বৃষ্টির জমানো পানিতে মিলছে এডিস মশার লার্ভা। গত 2 মাসে এই উপজেলায় ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পৌরসভার আওতাভুক্ত বাসাবাড়িতে গিয়ে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ধ্বংস করেছে প্রশাসন। ডেঙ্গুর ভয়াবহতার পেছনে জনগণের অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এজন্য বৃষ্টির পানি দীর্ঘদিন জমিয়ে রাখার প্রবণতা ও রাস্তায় ময়লা পানি আটকে থাকাকে দুষছেন পৌর কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডে গত 26 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1895 জন। দাউদকান্দি পৌরসভাতে 4 নং, 5 নং, 6 নং ওয়ার্ডে ডেঙ্গু আতঙ্কে আমরা আতঙ্কিত। অনেক বাড়তেছে, দিনের দিন খালি বাড়তে, কমতি আর নাই। পরিষ্কার করার দিকে ডেঙ্গু মেঙ্গু ঘুরে যেতেছে, প্রতি ঘরে 2-1 করে ডেঙ্গু রোগী। এটা পৌরসভার ঘাটতি আছে। ডেলি ডেঙ্গু ধরা পড়তেছে, অনেক আতঙ্ক আছে, আমরা মশা মাছির জ্বালায় থাকতে পারি না। ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। একসাথে দাউদকান্দি পৌরসভা আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। বাসা বাড়িতে গৃহস্থলী কাজে যে বৃষ্টির পানিটা জমিয়ে রাখা হয় সেগুলো অপসারণের কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুতই আমাদের যে ডেঙ্গু সংক্রমণ রয়েছে সেটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিয়াদ মাহমুদ। বাড়ির আশেপাশে যে ডাবের খোসা, বিভিন্ন পানির পট, ফুলের টব, এসব জায়গায় যেন পানি জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের নিজেদেরকে সুরক্ষিত করার জন্য আমরা সবসময় মশারি ব্যবহার করতে হবে সবাই। গত 2 মাসে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 5000-এরও বেশি বাসিন্দা। পরিস্থিতি মোকাবেলায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, বরগুনাতে ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর ডেঙ্গু ছাড়াও করোনা এবং চিকুনগুনিয়ার প্রভাব আছে কিনা আমাদের জানাবেন। আসলে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ একেবারেই কমছে না। বিশেষ করে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকালকেরও আমাদের বেতাগীর বদনিখালী এলাকার নেসারউদ্দিন নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি কিন্তু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত 24 ঘন্টায় সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে বরগুনায় আরও নতুন করে 77 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং বরগুনায় জানুয়ারি থেকে আজকের পর্যন্ত 2932 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সরকারি হিসাবে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে 26 জন এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে মারা গিয়েছে। আজকেরও হাসপাতালে 222 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আর আপনি যে কথা বলছিলেন শনাক্ত হয়নি, প্রতিদিনই হাসপাতালে কিন্তু করোনা টেস্ট হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী ধরা পড়েনি। তবে আমাদের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা আমাদেরকে জানিয়েছেন যে করোনার রোগীদের জন্য তারা 22 বেডের একটি রুম বরাদ্দ রেখেছেন এবং প্রস্তুত রেখেছেন যদি করোনা আক্রান্ত রোগী হয় তাদের চিকিৎসার জন্য সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। আর চিকুনগুনিয়ার রোগীও এখন পর্যন্ত বরগুনায় ধরা পড়েনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া। মনির, আপনাকে ধন্যবাদ। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। গাজায় থেমে নেই ইসরায়েলের নৃশংসতা। নতুন করে স্কুল ও ত্রাণ কেন্দ্র সহ একাধিক স্থানে হামলায় অন্তত 95 ফিলিস্তিনি নিহত।
এবং ইন্টার মিলানকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনান্স। রাতে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দেখছেন সকালের সংবাদ, সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে বান্দরবানে নির্মিত হয়েছিল মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা বিপণী কেন্দ্র, কিন্তু উদ্বোধনের 6 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি এটি। ফলে পড়ে আছে কোটি টাকার সরকারি বিনিয়োগ। সংশ্লিষ্টরা মনে করছেন দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ নারীরা, অপচয় হবে সরকারি অর্থেরও। বান্দরবান প্রতিনিধি শাফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। 2018 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে বান্দরবান শহরের কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় এই জয়িতা বিপণী কেন্দ্র। লক্ষ্য ছিল স্থানীয় নারী উদ্যোক্তারা এখানে তাদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন, কিন্তু নির্মাণের পর থেকেই তালাবদ্ধ ভবনটি রয়ে গেছে অচল অবস্থায়। মানুষের আসে নেশা করে, এটা করে। সরকারিভাবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব খুবই দুর্বল। স্থানীয় নারী উদ্যোক্তারা বলছেন বিনিয়োগের পর বিপণী কেন্দ্রটি চালু না হওয়ায় নারী উদ্যোক্তারা নিরুৎসাহিত হয়ে পড়েছেন। দোকানও 2টা বরাদ্দ পেয়েছি, কিন্তু চালু না হওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি। ভবনটা একদম যথা উপযুক্ত জায়গাতে হয় নাই, না হওয়ার কারণে সমিতির উদ্যোক্তারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমরা এটা বুঝে পাইনি। একজন উদ্যোক্তা হিসাবে আমি মনে করি এটা আমাদের জন্য লস একটা প্রজেক্ট। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে জয়িতা ভবনটা ওপেন করে দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের থেকে যে পরিমাণ দোকানের জন্য আবেদন পাওয়ার কথা ছিল সেই পরিমাণ আবেদন পাওয়া যায়নি বলে জানালেন এই কর্মকর্তা। বান্দরবান সদর থেকে দূরে হওয়ায় এবং ওখানে লোকালি কোনো ক্রেতা না থাকায় কোনো উদ্যোক্তা ওখানে দোকান দিতে উৎসাহিত বোধ করতেছে না, যার পরিপ্রেক্ষিতে এই 6 বছরে আমরা যে আবেদন পাওয়ার কথা সেই পরিমাণ আবেদন পাই নাই। নারীর ক্ষমতায়নে সরকার যেখানে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে, সেখানে সম্পূর্ণ প্রস্তুত বিপণী কেন্দ্রটি বছরের পর বছর চালু না হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি পরিকল্পনা ও দায়িত্ববোধ নিয়ে। ইফতেশামুল গনি, RTV। যমুনা সেতুতে স্থাপিত রেলপথটি অপসারণ করা হচ্ছে। সড়কপথে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে বর্ধিত করা হবে সড়ক সেতুর 2টি লেন। এতে কমবে যানজট ও দুর্ঘটনা। সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্ত জুড়ে চলতি বছর আলাদা রেল সেতু চালুর মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় এক সময়ের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে বিপ্লব সৃষ্টি করা নির্মিত যমুনা সড়ক সেতুতে রেল চলাচল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো চিঠি পেয়ে যমুনা সেতুর সিরাজগঞ্জ অংশের 25 নং পিলার থেকে রেলপথ অপসারণের পূর্ণাঙ্গ কাজ শুরু করে পশ্চিমাঞ্চল রেলওয়ে। রাস্তার প্রশস্ততা বাড়াবে, এই জন্য আর কি ওরা বলেছে আর কি তুলে ফেলার জন্য বলেছে। বৃহস্পতিবার থেকে শুরু হলো আর ধারণা করছি মাস 2 লাগবে। উত্তরাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যান চলাচলের জন্য যমুনা সড়ক সেতুটির রয়েছে আলাদা 2টি লেন। প্রতিদিন চলাচল করে 23 থেকে 25 হাজার যানবাহন। বর্তমান সময় চালু হওয়া দেশের অন্যান্য সেতুর চেয়ে এ সেতু অনেকটাই সরু, ফলে যানবাহনের বাড়তি চাপে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণ ও সম্পদহানি। এ পরিস্থিতি পরিবর্তনে রেল ট্র্যাক তুলে ফেলা অংশে সেতু বর্ধিত করার দাবি যানবাহন চালক, মালিক ও ব্যবসায়ীদের। আমরা চাই, যেহেতু এখন রেল সেতু আলাদা হয়েছে, যমুনা সেতুতে যে রেল লাইনটি আছে সেই রেল লাইনটি অতি দ্রুত অপসারণ করে দুইটি রাস্তা যেন প্রশস্ত করা হয়। যমুনা সেতুতে আপনি মনে করেন রেল লাইনটা তুলে দিলে আমাদের যাতায়াত সুবিধা হবে, যাতায়াতের সুবিধা ভালো হবে, দুর্ভোগ হবে না, যানজট সৃষ্টি হবে না। এদিকে বর্তমান বাস্তবতায় রেলপথ অপসারণ শেষে সড়ক সেতু প্রশস্তকরণ প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যমুনা সেতুতে আর রেল চলাচল করছে না, তো বাংলাদেশ রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে। পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন 2 দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে। যমুনা সড়ক সেতুর প্রস্থ মাত্র 6.3 মিটার। রেলপথ অপসারণ শেষে সেতুটিতে আরও 3 মিটার প্রশস্তের সুযোগ সৃষ্টি হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ মুরইছড়া চা বাগানের সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতালের 3.5 বছরের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল।
ঘরের মেঝেতে একটা ছোট গর্তে 3.5 বছরের গোপালের দিন কাটে। গোপালের প্রতিবন্ধী জীবনের গল্প নিয়ে RTV-তে প্রচারিত সংবাদ লাখো দর্শকের হৃদয় ছুঁয়েছিল। সেই সংবাদের পর বিশেষ চাহিদা সম্পন্ন গোপালের পাশে দাঁড়ায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং RTV। আজ কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ মুরইছড়া চা বাগানে গোপালের চিকিৎসা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে RTVর সহযোগিতায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংগঠনটির সাধারণ সম্পাদক ও RTVর বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলাম নগদ অর্থ, পোশাক, ট্রেনিং ম্যাটেরিয়াল এবং খেলনা তুলে দেন। সৈয়দা মুনিরা ইসলাম এর হাত থেকে এসব গ্রহণ করেন গোপালের মা সঞ্চরী সাঁওতাল ও বাবা অনিল সাঁওতাল। এ সময় উপস্থিত ছিলেন RTVর জেলার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম। পরিবর্তনের পথে বাংলাদেশ। 24 মাস পর দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,82,774 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $31.31 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী $26.032 বিলিয়ন। এছাড়া ব্যয়যোগ্য রিজার্ভ $20.31 বিলিয়ন ছাড়িয়েছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে 21 বিলিয়নে নেমে যায় BPM 6 রিজার্ভ। এরপর ধারাবাহিক কমে 18 বিলিয়নে নামে। দেশে দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।